आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের 2020-21 সালের 128 পৃষ্ঠার এমসিকিউ এসিকিউ আর 3 নম্বরের প্রসঙ্গ সহ প্রশ্নের উত্তর নিয়ে। এরপর আজকের আরও একটা পৃষ্ঠার এমসিকিউ এসিকিউ আর 3 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা হবে। এর পরের পৃষ্ঠা 153, पेज नम्बर 128 और पेज नम्बर 153। आगे दिनेर मतो प्रत्येके निजेर निजेर प्रश्न पढ़बे, उत्तर निजेराई देबे और जाके आमी बोलते बोलबो सेई किन्तु बोलबे। सबाइके एकसाथे बोलार दरकार नेई, ताहले एक विशृंखल परिस्थिति तैरी हबे। पेज नम्बर 153 ना 128। आयुष प्रथम प्रश्न पढ़ो, एमसीकिউর प्रश्न। এবং প্রত্যেকে বলে রাখবো পরপর কিন্তু প্রশ্নগুলো কার কোনটা আসবে সেটা ধরে রাখো, সময় যেন না নাও, খুঁজে সময় নষ্ট করবে না। নাও বলো। ছোট মাসি ডিম ভাজার সঙ্গে খায় ড্যাশ। ছোট মাসি ডিম ভাজার সঙ্গে খায় কি? শুনতে পাওয়া গেল না? ডিম ভাজার সঙ্গে চা, চায়ের সঙ্গে ডিম ভাজা। আর মেশো কি খাচ্ছিলেন? কফি। শুধু কফি। এটা কার বাড়িতে এসে? তপনের বাড়িতে এসে। তপনের বাড়িতে এসে, ঠিক আছে। রাহুল পরের প্রশ্ন। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? সপ্তাহে হরিদা বহুরূপী সেজে পথে বের হন, বাইরে যান কদিন? বলো। একদিন। একদিন। আর আমাদের গল্পে ছিল বড়জোর একদিন। একদিন কিন্তু বড়জোর একদিন। তো বড়জোর একদিন মানে কথার যে অর্থ সেটা হচ্ছে কোনো কোনো সপ্তাহে বাইরে বেরোন না। বাইরে বেরোন না। সপ্তাহে বড়জোর একদিন, তার মানে কোনো কোনো সপ্তাহে নাও বেরোতে পারেন। যাই হোক, একদিন আছে এখানে, একদিনই লিখতে হবে। তো পথে বের হন কেন হরিদা? বহুরূপীর ছদ্মবেশে টাকা জোগাড় করার জন্য। বহুরূপীর ছদ্মবেশে পথে বের হয়ে মানুষকে আনন্দ দেওয়া, বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া, আর তার বিনিময়ে যেটুকু পারিশ্রমিক পায়, পারিশ্রমিক তো ঠিক নয়, যেটুকু পারিতোষিক পায়, খুশি হয়ে যারা যেটুকু পারিতোষিক দেয় সেই অর্থেই তার নিজের একার পেট চলে। রিতেশ। হ্যাঁ স্যার। বলো। অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করেন? অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করেন? সম্পন্ন করেন। কোন পাত্রে? পিতলের পাত্র। পিতলের পাত্রে। আচ্ছা, পিতলের পাত্রে কোন ধরনের খাবার অপূর্ব খাচ্ছিল বা সঙ্গে নিয়ে এসেছিল? যেগুলি শাস্ত্র মতে স্পর্শ দুষ্ট নয়। রাইট, যেগুলো শাস্ত্র মতে স্পর্শ দুষ্ট হয় না, স্পর্শ দোষে দোষী নয় যেগুলো। আচ্ছা, শাস্ত্র মতে এটা কখন, মানে পিতলের পাত্রে কখন আহার করার কথা বলা হয়েছে, কখন বা কোথায়? স্যার ট্রেনে যখন মানে সায়ং সন্ধ্যা করার পর সে খেতে বসেছিল। কোথায় যাচ্ছিলেন ট্রেনে? হ্যাঁ স্যার। কোথায় যাচ্ছিল ট্রেনে? ভামর। তাহলে ট্রেনে চড়ে যখন ভামর উদ্দেশ্যে যাত্রা করেছিল তখন সেই সন্ধ্যায়, সায়ং সন্ধ্যার পরে আহার করছিলেন। ঠিক আছে। শ্রীপর্ণা আছে? হ্যাঁ স্যার। বলো, পরের প্রশ্ন পড়ো। আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে? আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে? কাকে? স্যার ভীষণকে। ভীষণকে। কিভাবে বিদ্রুপ করছিল আফ্রিকা? আমি বলেছিলাম যে প্রশ্নটা পড়বে তাকে কেন্দ্র করে ওই জায়গার আশেপাশে বিষয়গুলোকে ভেবে রাখবে, দেখে রাখবে। এই প্রশ্ন তো এইভাবে ঘুরে আসতেই পারে। এই প্রশ্নটা এসছে আফ্রিকা কাকে বিদ্রুপ করছিল, না ভীষণকে। কিভাবে বিদ্রুপ করছিল? স্যার প্রতিকূলতার ছদ্মবেশে।
বিরূপের ছদ্মবেশে। কবিতায় কি বিরূপের ছদ্মবেশে আছে না প্রতিকূলতার ছদ্মবেশে আছে? স্যার বিরূপের ছদ্মবেশে। বিরূপের ছদ্মবেশে, তার মানে আক্ষরিক অর্থে যে লাইনটা আছে ওটাই লিখবে। বিরূপের ছদ্মবেশে মানেই প্রতিকূলতার ছদ্মবেশে, ঠিকই আছে বিরূপের ছদ্মবেশে। শিউলি, পরের প্রশ্ন। বধূদের তুলে ধরতে বলা হয়েছে ড্যাশ। বধূদের তুলে ধরতে বলা হয়েছে কি? প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। কোথাকার লাইন? লেফট হয়ে গেছে। অভিরূপ, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলো ড্যাশ। না, এক মিনিট আগেরটা বলো। কোন কবিতার লাইন? বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে, কোন কবিতার লাইন? কোন কবিতার লাইন? স্যার বলবো? কোন কবিতার লাইন পড়া হয়নি? এই কবিতাটার ওপরে তো আগে যে ক্লাসের আলোচনা ছিল তার ভিডিও পাঠিয়েছিলাম, আবার এবারের আলোচনার ভিডিও পাঠানো হয়েছে, আলোচনা হয়েছে। স্যার বললাম যে মানে করছি, কিন্তু মানে ওটার মানে ইসে করা খালি মানে কোশ্চেনটার অ্যানসার করছেন প্রলয় উল্লাস থেকে। তো কি অসুবিধা কি? কোন কবিতার লাইন জিজ্ঞেস করছি, এটাতে অসুবিধা কি হচ্ছে? লাইন কোন কবিতার এটা এখনো পর্যন্ত যদি স্টুডেন্টরা ঠিকঠাক খুঁজেই না পায় তো ব্যাখ্যা তো পরের ব্যাপার। প্রলয় উল্লাস কবিতার লাইন বলো। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? কে পারবে? নতুনকে বরণ করে নেওয়ার জন্য। নবীনকে নতুনকে বরণ করে নেওয়ার জন্য। অভিরূপ, পরের প্রশ্ন পড়ো। পরটা হচ্ছে হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলো ড্যাশ। হাসিবেন মেঘবাহন, মেঘবাহন ড্যাশ কে? মেঘবাহন মেঘবাহন হলো ড্যাশ, মেঘবাহন হচ্ছে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রকে মেঘবাহন বলা হয়। কেন মেঘবাহন ইন্দ্র? দেবরাজ ইন্দ্র কেন হাসবেন? দেবরাজ ইন্দ্র কেন হাসবেন? কি একদম তলানিতে পৌঁছে গেছিস নাকি? তো সময় লাগছে কেন? এই কবিতা এতবার বোঝানো হয়েছে, আমি বোধহয় এই কবিতা কোনোদিন এতবার বোঝাইনি এবছরের মতো। মেঘবাহন কেন হাসবে? কে পারবে বলতে? পুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকা সত্ত্বেও যদি রাবণ যুদ্ধক্ষেত্রে যান তাহলে মেঘবাহন হাসবে। পুত্র ইন্দ্রজিৎ যদি জীবিত থাকতে পিতা রাবণ যদি যুদ্ধে যান, এই রকম একটা কলঙ্ক, এই ভীরু কাপুরুষতার এই কাহিনী, এটা দেবরাজ ইন্দ্রের মেঘবাহনের বিদ্রুপের কারণ হয়ে উঠবে। ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষের হাসি আসবেন তিনি। অভিষেক, পরের প্রশ্ন। বলছি, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? না, রিজার্ভার পেন। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। তার মানে ফাউন্টেন পেন আবিষ্কারের আগে রিজার্ভার পেন ছিল, ওটাকেই ঘষে মেজে ওটাকেই আরও একটু বেটার করে কে ফাউন্টেন পেন আবিষ্কার করেন? ফাউন্টেন পেন আবিষ্কার করেন। হ্যাঁ, আবিষ্কারকের নাম কি? কি নাম? কে পারবে? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। লুইস অ্যাডসন ওয়াটারম্যান। মিষ্টি, হ্যাঁ স্যার। বলো। শৈশবে লেখকদের লেখার ছিল কলার পাত। শৈশবের লেখকদের লেখার জায়গা কোথায় লিখতেন? কলাপাত, কলার পাতা। ঠিক আছে। এটা কোন প্রবন্ধের লাইন?
এটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালি কলম। কলা পাতা ছাড়াও লেখকেরা আর কি কি ব্যবহার করতেন, মানে তাদের লেখালেখির উপকরণ কি কি ছিল? এই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে প্রথম লেখালেখি শুরু হয়েছিল? কলা পাতার সাথে সাথে আরও 3টে আছে, কি কি কে পারবে? বাঁশের কঞ্চির কলম, বাঁশের কঞ্চির কলম, বাড়িতে তৈরি কালি, বাড়িতে তৈরি কালি, মাটির দোয়াত, আর তো কলা পাতা, 4টে। আমি বারবার ধরে বলেছিলাম টেস্ট পেপার সলভ করা মানে এই নয় টেস্ট পেপারে পরপর যা কোশ্চেন আছে শুধু ওইটুকুই সলভ করা। ওই সমস্ত কোশ্চেনে প্রসঙ্গক্রমে ওই জায়গার আলোচনাগুলো যেন মাথায় নিয়ে আসো। এইভাবে কিন্তু সলভ করলে পুরো চ্যাপ্টারগুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে। জয়দীপ, বলো। তারপর আছে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? স্টাইলাস। স্টাইলাস দিয়ে কে কাকে আঘাত করেছিল? স্টাইলাস দিয়ে জুলিয়াস সিজার কাজটাকে আঘাত করেছিল। জুলিয়াস সিজার কাজটাকে আঘাত করেছিলেন। লেখক যদি জুলিয়াস সিজার হতেন তাহলে কি করতেন? জুলিয়াস সিজার যা করছেন না কাজটাকে আঘাত করতেন, ওই কাজই করতেন। লেখক যদি জুলিয়াস সিজার হতেন, রোমের সম্রাট, তাহলে তার কারিগরদের দেওয়া ব্রোঞ্জের শলাকা অর্থাৎ স্টাইলাস দিয়ে বয়স্কাকে আঘাত করতেন। সৃজনী, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক বা অনন্যকে বলে। 1 মিনিট, আমি মাইকের আওয়াজটা কেমন একটা জড়িয়ে মরিয়ে গেল, পরিষ্কার করে আরেকবার কাছাকাছি মুখ নিয়ে এসে বলো মোবাইলের কাছে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে, হ্যাঁ আমি রিপিট করব, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের অন্যান্য পদের সম্পর্ক বা অন্যায়, হ্যাঁ সম্পর্ক বা অন্যয়কে কি বলে? হ্যাঁ কি বলে? কারক। কারক বলে। আর অকারক কাকে বলে তাহলে? তখন সম্পর্ক থাকে না। কার সঙ্গে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কাদের? মানে অন্যান্য পদ। অন্যান্য পদের। বলতে হবে তো, পুরোটা কমপ্লিট করতে হবে তো। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক থাকে না, যেসব পদের সম্পর্ক থাকে না সেগুলোই অকারক। আর সেই অর্থে অকারক কোনটা কোনটা অকারক হয়? অকারক কি কি? অকারক কোনটা কোনটা, কয় প্রকার, কি কি? একটু ঘুরিয়ে যেই প্রশ্ন করা শুরু করি সেই বোবা হয়ে যায়। কে পারবে বলো? সম্বন্ধ পদ আর সম্বোধন পদ মনে থাকবে সৃজনী? স্নিগ্ধা, বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য পায়। বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য পায়, হ্যাঁ কোন পদের অর্থ প্রাধান্য পায় বলো? অন্য পদে। অন্য পদের, তৃতীয় পদের। পূর্বপদ নয়, পরপদ নয়, উভয় পদ নয়, বাইরের পদ, তৃতীয় পদ, অন্য পদ। একটা উদাহরণ দাও বহুব্রীহি সমাসের যেখানে অন্য পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। নীলকণ্ঠ, নীলকণ্ঠজার। নীলকণ্ঠ, নীলকণ্ঠজার। এখানে পূর্বপদ নীল, পরপদ কণ্ঠ। এই পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, তাহলে তৃতীয় পদ অন্য পদ কোনটা যার অর্থ প্রাধান্য পাচ্ছে? মহাদেবের অর্থ। মহাদেব, ঠিক আছে। সোমদত্তা, পরের প্রশ্ন। সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমতলে এই পদটি যে কারক। সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে কি কারক বলো? অধিকরণ কারক। সমতলে কোথায় জায়গা বোঝাচ্ছে, অধিকরণ কারক। কি বিভক্তি? এই বিভক্তি। এ বিভক্তি। সৌম্যজিৎ, হ্যাঁ স্যার বলো। নতুন এসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নিম্নলিখিত পদটি কোন সমাস? জ্ঞানচক্ষু নিচে দাগ দাও। জ্ঞানচক্ষু সমাস। ব্যাস বাক্য বলো, সমাস নির্ণয় করো, বলো। ব্যাস বাক্য হলো
জ্ঞানরূপ চক্ষু। জ্ঞানরূপ চক্ষু, কি সমাস? কর্মধারয়। রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য কি, কিভাবে বুঝি আমরা? রূপক কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য কি, কিভাবে বুঝি যেটা রূপক কর্মধারয় সমাস? কে পারবে? পূর্বপদ আর পরপদের মধ্যে যদি অভেদ কল্পনা করা হয়। পূর্বপদ আর পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয়, মানে সাদৃশ্য আছে, পার্থক্য নয়। আর ব্যাসবাক্যের মাঝখানে রূপ কথাটি থাকে, সেটা সবসময় নাও থাকতে পারে, কিন্তু থাকে। আর প্রধানত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পূর্বপদ আর পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয়, কোনো ভেদ নেই। আর পূর্বপদ পরপদ এই দুটো পদ কি হয়? বিশেষ্য বা বিশেষ্য। বিশেষ্য বা বিশেষণ তো হয়, কিন্তু কি হয় বলতে উপমেয় উপমান সাধারণ ধর্মের মধ্যে কোনগুলো হয়? উপমেয় আর উপমান। হ্যাঁ, একটা হয় উপমেয় আর এটা হচ্ছে উপমান, এবং উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। ঠিক আছে, ইন্দ্রনীল। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যে কর্তাটি হলো? রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় কর্তা কি ধরনের কর্তা বলো? ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা কাকে বলে? সাথে সাথে উল্টে প্রশ্নের উত্তরটাও খুঁজে নিতে হবে না, কারণ এগুলো যদি এসে কিউর প্রশ্ন আসে লিখতে হবে তো ব্যতিহার কর্তা কাকে বলে। উদাহরণ দাও, সংজ্ঞা লেখো। কে পারবে? ব্যতিহার কর্তা কাকে বলে? বলো। কোনো ক্রিয়ার দুটি কর্তার মধ্যে যদি বিনিময় বোঝায় তবে তাকে ব্যতিহার কর্তা বলে। কোনো ক্রিয়ার, বাক্যের কোনো ক্রিয়ার দুটি কর্তার মধ্যে যদি বিনিময় বোঝায়, ব্যতিহার কর্তা। হ্যাঁ বলো। আর কেউ অন্যভাবে সংজ্ঞা বলবে? স্যার বলবো? বলো। বাক্যের একাধিক কর্তার মধ্যে যদি পারস্পরিক দ্বন্দ্বের ভাব প্রকাশ পায় তাহলে? বাক্যের একাধিক কর্তার মধ্যে যদি পারস্পরিক দ্বন্দ্বের ভাব প্রকাশ পায়। আর কে বলবো বলছে? ত্রয়ী। স্যার, একাধিক কর্তা যদি পারস্পরিক একটি ক্রিয়া সম্পাদন করে তখন তাকে ব্যতিহার কর্তা বলে। কাজটা একটাই কাজ হচ্ছে, একাধিক কর্তা একটাই কাজ করছে, কিন্তু অবশ্যই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নয়, এটা বিরুদ্ধতা আসবে। ঠিকই আছে, সংজ্ঞাটা মনে রেখে উদাহরণ একটা মনে রাখতে হবে। রীতিশা বলো পরের প্রশ্ন। অনুসর্গগুলি হলো এক প্রকার ড্যাশ। এর আগের দিনও হয়েছিল। অনুসর্গগুলো হলো এক প্রকার কি? অনুসর্গগুলো কি হয়? কি কোনগুলোকে অনুসর্গ? অব্যয়পদ। অব্যয়পদ। অনুসর্গগুলো এক প্রকার অব্যয়পদ। এছাড়াও আমি বলেছিলাম কিছু কিছু আছে যেগুলো অনুসর্গ হতে পারে, সেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তবে যদি এরকম প্রশ্ন থাকে তাহলে অব্যয়টাই লিখবে। হ্যাঁ ঠিক আছে। দীপা পরের প্রশ্ন। ব্যাসবাক্যে অন্য একটি নাম। ব্যাসবাক্যে অন্য একটি নাম। ব্যাসবাক্যের অপর নাম কি? হ্যাঁ কি? ব্যাসবাক্য বা কি বলে? পূর্বপদ। পূর্বপদ। ব্যাসবাক্যের অপর নাম পূর্বপদ। আমি যখন বললাম যে টেস্ট পেপারের যে পেজগুলো আছে পরপর সেইগুলোকে দেখো, সেগুলোকে দেখো মানে কি এইভাবে দেখে চলে এসছো নাকি? হ্যাঁ, দেখো মানে তো খুঁজতে হবে যে প্রশ্নটা আমি মাথায় আসছে না আমার, আমি বই ঘাঁটি দেখি। এগুলো সব রেকর্ড হয়ে থাকছে, নাম ধরে ধরে আমি বলছি, গার্জেনদের কাছে পাঠানো হচ্ছে যে কে পড়া পারছে, কে পারছে না, কে পড়ছে, কে পড়ছে না, কে চুপ করে বসে আছে, কে উত্তর দিচ্ছে না, কে চেষ্টা করছে না। না পারাটা আলাদা জিনিস, কিন্তু না পারবো অথচ চেষ্টাও করবো না, পারবো না বা চেষ্টাও করবো না, দেখবো না। ব্যাসবাক্যের অপর নাম কি? কে পারবে? বিগ্রহ বাক্য। ব্যাসবাক্য কাকে বলে? কে পারবে বলতে? বলবো। সমাসবদ্ধ পদকে বিস্তৃত করে লেখা হলে সেটাকে ব্যাসবাক্য বলে। সমাসবদ্ধ পদকে বিস্তৃত করে লেখা হবে, এবং সেই বিস্তৃত করে যে লেখা হচ্ছে
সেখানে একটা পদের সঙ্গে আরেকটা পদের অর্থগত দিক থেকে সম্বন্ধ থাকে, তাই তো, ওটাও যোগ করে দেবে। সমাসবদ্ধ পদকে 2 বা ততোধিক পদে যখন অর্থ সম্বন্ধগত দিক থেকে বিস্তৃত করে লেখা হয় তখন তাকে ব্যাস বাক্য বলে। ব্যাস বাক্যের অন্য নাম বিগ্রহ বাক্য। কি বললাম দীপক, কি বললাম? ব্যাস বাক্যের আরেক নাম কি বললাম? কি বাক্য? বিগ্রহ বাক্য। বিগ্রহ বানান কি? বিগ্রহ বানান কি? বয়সী গয়রফলা হ। বয়সী গয়রফলা হ, বিগ্রহ বাক্য। আমিষা, পরের প্রশ্ন। তেপান্তর পদটি যে সমাসের উদাহরণ। তেপান্তর যে সমাসের উদাহরণ। তেপান্তরকে আগে ব্যাস বাক্য করো। তেপান্তরের ব্যাস বাক্য কি? একজনও সেই অর্থে ভালো করে দেখেনি। কে পারবে? প্রান্তরের সমাহার। তে প্রান্তরের সমাহার কি সমাস? দ্বিগু সমাস। সমাহার দ্বিগু সমাস। তবে দ্বিগু সমাসের ভাগ বলার দরকার নেই। সমাস নির্ণয়ের সময় দ্বিগু সমাসের ভাগ বলতে হবে না। আমিষা, মনে থাকবে? হ্যাঁ স্যার। কি বললো বলো? যে প্রান্তরের সমাহার। যে না, তে 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 মানে 3, তয়কারে তে তে প্রান্তর, তে মানে 3, প্রান্তরের সমাহার কি সমাস বলা হলো? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। শ্রুতি, পরের প্রশ্ন। মা বলেন মা কি বলেছিলেন? মা বলেন মা কি বলেছিলেন, কোথাকার লাইন? জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু, বলো। মা বলেন কই পর লজ্জা কি, পর সবাই শুনি। ওইভাবে না বলাই ভালো, পরোক্ষ উক্তিতে বলো, নিজের ভাষায় বলো। কই পর লজ্জা কি শুনি, এটা ডিরেক্ট না লেখাই ভালো, নিজের ভাষায় বলো। কি বলেছিলেন? তপনের মা তপনকে হ্যাঁ লজ্জা ভেঙে তার লেখা গল্পটি পড়তে। রাইট, তপনের মা তপনকে লজ্জা ভেঙে তার লেখা গল্পটি পড়তে বলেছিল। ঠিক আছে, লজ্জা কাটিয়ে, লজ্জা ভেঙে। ঠিক আছে সোহম, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, অপেক্ষা করেন হরিদা, হরিদার অপেক্ষার কারণ কি? অপেক্ষা করেন হরিদা। অপেক্ষা করেন হরিদা। হ্যাঁ, অপেক্ষা করেন হরিদা। স্যার আক্ষেপ। স্যার আক্ষেপ। ওই রে, তোর মানে মোবাইল ছুঁড়ে মারবো তোর মাথায়। পড় আবার লাইন ঠিক করে। আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপ করার কারণ কি? আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপ করার কারণ কি? কোন গল্পের লাইন? বহুরূপী। বহুরূপী। হরিদা আক্ষেপ করেন, বলো কি কারণে আক্ষেপ করেছিল, কি জন্য? সন্ন্যাসী পায়ের ধুলো যদি নিতে পারত না নেওয়ার জন্য আক্ষেপ করেছিল। রাইট, সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ জিনিস, সেই দুর্লভ জিনিস হরিদা লাভ করতে পারেননি, তার জন্যই আক্ষেপ করেছিলেন। আচ্ছা, কেন হরিদা লাভ করতে পারেননি সন্ন্যাসীর পায়ের ধুলো? কেন পারেননি সোম? কারণ যতক্ষণে তিনি শুনেছিলেন সন্ন্যাসীর কথা, ততক্ষণে তো সন্ন্যাসী বিদায় নিয়েছে। মাথা টাথাগুলো খাটা, মাথা তো একবারে কোথায় দেখবি আমরা ভোঁতা হয়ে যাচ্ছে না খাটানোর জন্য। কোয়েল, হ্যাঁ স্যার। বলো। গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল, বলো কি কি পাওয়া গিয়েছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে 1 টাকা ও গন্ডা 6 পয়সা পাওয়া গিয়েছিল। হ্যাঁ, ট্যাগ থেকে 1 টাকা আর গন্ডা 6 পয়সা পাওয়া গিয়েছিল। 1 গন্ডা মানে কত? কটা? পারবো না তো, যখন বোঝাচ্ছিলাম, বুঝিয়ে যখন আলোচনাগুলো পাঠাচ্ছিলাম, ভিডিওগুলো পাঠাচ্ছিলাম,
তখন কি চোখে কি মানে কালো চশমা পরে বসেছিলে নাকি, আর কানে তুলো গুজে? সব ব্যবস্থা তো করে দিয়েছি, শুধু কষ্ট করে একটু অ্যাটেন্ড করতে হবে, শুনতে হবে, দেখতে হবে। অডিও ভিডিও ক্লাস আলোচনা কিচ্ছু বাকি রাখিনি। এক ঘন্টা মানে কত, কে পারবি? 4টে। 1 ঘন্টা মানে 4টে, 4টেকে 1 ঘন্টা বলা হয়, তো ঘন্টা 6 পয়সা, তাহলে ঘন্টা 6 পয়সা মানে কত পয়সা দাঁড়াচ্ছে? 24 পয়সা। এটা আলাদা করে ভেঙে লেখার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্যই বলছি যে 1 টাকা আর ঘন্টা 6 পয়সা, 1 টাকা আর ঘন্টা 6 পয়সা। কোয়েল শোনা গেল, বোঝা গেল? হ্যাঁ স্যার। 1 ঘন্টা মানে তাহলে কটা? 4টে। পকেটে কি ছিল? গিরিশ মহাপাত্রের পকেটে কি কি ছিল বলো, তাড়াতাড়ি বলো। 1 টাকা এবং 24 পয়সা বা গন্ডা 6 পয়সা। 24 পয়সা ভেঙে লিখতে হবে না বললাম তো, ওটা ট্যাকে ছিল, ট্যাকে। আমি এবারে জিজ্ঞেস করছি পকেটে কি কি পাওয়া গিয়েছিল? ও পকেটে, পকেটে হলো পকেটে একটি কম্পাস, একটি কম্পাস, লোহার কম্পাস, আর হ্যাঁ একটি কাঠের ফুটরুল, একটি কাঠের ফুড রুল মাপ করার জন্য, আর কয়েকটা বিড়ি, কয়টা বিড়ি, আর একটি দেশলাই এবং একটি গাজার কলিকা। একটি দেশলাই আর একটা গাজার কলকে। ঠিক আছে অনিশ হ্যাঁ স্যার। বলো। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়লো। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়লো, কোন কথা বলো? তপনের লেখা গল্প মেশো কারেকশন করে দিয়ে ছাপাখানায় ছাপানোর ব্যবস্থা করে দেবে, এই কথাটা ছড়িয়ে পড়লো। না, ওই কারেকশানের কথাটাই বলতে হবে, শুধু ছাপার ব্যবস্থা করে দেওয়ার কথাটা বলাইনি। কি বাকিটা ঠিক আছে? উত্তর কোনটা হবে? ওই কথাটা ছড়িয়ে পড়লো ক্রমশ, কারেকশনের কথাটাই লিখবে, একদম হু যেটা আছে ওটাই লিখবে, হুবহু এইটাই আছে কারেকশনের কথা। অনিশ কি কারেকশন? তপনের লেখা গল্পটি, তপনের লেখা গল্পটি তার লেখক মেশো, নতুন মেশো কারেকশন করবে। কারেকশন মানে কি বাংলা মানে? ভুল সংশোধন করে, সংশোধন করা, সংশোধন করবে। ঠিক আছে। আর তপনের লেখা গল্পের নাম কি ছিল? প্রথম দিন। প্রথম দিন কোন পত্রিকায় ছাপা হয়েছিল? সন্ধ্যাতারা পত্রিকা। ত্রয়ী, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? কত? 8 টাকা 10 আনা। 8 টাকা 10 আনা। তোমার মাইকটা খুব ইকো করে, বন্ধ করো। ঠিক আছে জোরাই না। পরের প্রশ্ন। সে জানতো না, সে কি জানতো না? সে জানতো না, কোথাকার লাইন? অসুখী একজন কবিতা। অসুখী একজন, সে জানতো না, বলো কি জানতো না? লেখকের প্রিয়তমা জানতো। আরে লেখক না, লেখক না, বারবার ধরে বলি লেখক বলবে না, কথক বলবে। কথক, কথক। কথকের প্রিয়তমা, কথকের অপেক্ষারত সেই অসুখী মেয়েটি জানতো না, কি জানতো না? যে কথক আর কখনো ফিরে আসবে না। না ফিরে আসার কারণ কি? কারণ কথক তো যুদ্ধে যাচ্ছেন এবং যুদ্ধে না ফিরে আসার সম্ভাবনাটাই বেশি। কখন অনিশ্চয়তা কি হয় তা তো বলা যায় না। ঠিক আছে। আয়ুষ হ্যাঁ স্যার বলো। আমরাও তবে এইভাবে কবি কি সন্দেহ করেছেন? আমরাও তবে এইভাবে কবি কি সন্দেহ করেছেন, কোথাকার লাইন? আয় এরূপ বেঁধে বেঁধে থাকি। বলো কবি কি
কারণে এমন সন্দেহ বা সংশয় প্রকাশ করেছেন? বলো। কবি সন্দেহ করেছেন যে শোষিত বঞ্চিত মানুষেরা এইভাবে বোমারু বিমানের আঘাতে মারা যায়। যেহেতু যুদ্ধের কবলে পড়ে বা যুদ্ধ বিমান বোমারু বিমানের বোমার আঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে, ঘর বাড়ি হারা হয়েছে, ভিটেমাটি হারা হয়েছে, তাদের বেঁচে থাকাটা কঠিন হয়ে গেছে, আর শিশুদের সব বা মৃতদেহ কাছে দূরে ছড়িয়ে রয়েছে। প্রধানত কিন্তু শিশুদের সব বা মৃতদেহের কথাটা আসবে, যে যুদ্ধের কারণে যুদ্ধের কবলে যেহেতু শিশুদের সব কাছে দূরে ছড়িয়ে রয়েছে, শিশুরাও যেখানে নিস্তার পায়নি, তাই বাকি বেঁচে থাকা অসহায় সাধারণ মানুষও সংশয় প্রকাশ করেছে। মানে কবি তাদের সঙ্গে সংশয় প্রকাশ করেছেন যে তারাও হয়তো এইভাবেই মরে যেতে পারে। এভাবে মানে কিভাবে? বোমারু বিমানের বোমার আঘাতে। রাহুল, পরের প্রশ্ন। সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি? সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি? কোথাকার লাইন? আফ্রিকা। আফ্রিকা, বলো। ক্ষমা করো। হ্যাঁ, ক্ষমা করো। ক্ষমা করার বাণী হলো সভ্যতার শেষ পুণ্যবাণী। এখানে কোন সভ্যতার কথা বলা হয়েছে? আফ্রিকার বুকে যে শোষিত মানুষেরা কথা চালাতো সেই সভ্যতা। আফ্রিকার বুকে সাম্রাজ্য শক্তিরা যে চালাতো সেই সভ্যতা। না না, সভ্যতার শেষ পুণ্যবাণী এখানে আফ্রিকার সভ্যতার শেষ পুণ্যবাণী, সেটাই হলো ক্ষমা করার বাণী। রিতেশ। হ্যাঁ স্যার, মহাবাহু বিস্ময় মানিয়া। এই মহাবার বিস্ময়, আবার বল। মহাবাহু বিস্ময় মানিয়া। হ্যাঁ, বিস্ময়, বিস্ময় উচ্চারণ হয় না, মহাবাহু বিস্ময় মানিয়া। বলো, প্রশ্ন কি? মহাবাহুর বিস্ময়ের কারণ। মহাবাহুর বিস্ময়ের কারণ কি? কেন মহাবাহু বিস্মিত হলো? মহাবাহু কে? মহাবাহু ইন্দ্রজিৎ। মহাবাহু হলো ইন্দ্রজিৎ। মহাবাহু বিস্মিত হয়েছিল, কেন বিস্মিত হয়েছিল? রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে হারানোর পরেও পিয়ানুজ বীরবাহুকে কে মেরেছে এই সন্দেহে মহাবাহু বিস্মিত হয়েছিল। বীর অনুজ, বীর ভাই ভ্রাতা বীর বাহুর হঠাৎ অকাল মৃত্যু, যেটা ইন্দ্রজিৎকে অবাক করেছিল, বিস্মিত করেছিল, কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। বীরবাহুর মৃত্যুতেই তিনি বিস্মিত, যে বীরবাহু বীর পরাক্রমশালী, তার মৃত্যু এটা কিছুতেই আশাপ্রদ নয়, তাই বিস্মিত। আবার যে শত্রুদের ইন্দ্রজিৎ নাশ করেছে, বধ করেছে, হত্যা করেছে, তার হাতে বীরবাহুর মৃত্যু, এটাও তো বিস্ময়ের। তবে এর আগের দিনও আলোচনা হয়েছিল যে মহাবাহুর বিস্ময়ের কারণ এটা বীরবাহুর মৃত্যুর শুধু লিখতে হবে নাকি পরেরটাও আসবে, রামচন্দ্রের পুনরায় জীবিত হয়ে ওঠা? এটা তো তখনও শোনেনি, শুনেছে কি? না স্যার। হ্যাঁ, তাহলে বীরবাহুর মৃত্যুটাই লিখবে, ওটাই তাকে বিস্মিত করেছিল, ওটাই লিখবে। শ্রীবর্ণা আছে? বলো। আসছে এবার অনাগত। অনাগত কিভাবে আসছে? আসছে এবার অনাগত, কবিতা মুখস্থ থাকলে খুব সুন্দরভাবে বলা যাবে। অনাগত কিভাবে আসছে বলো। স্যার, অনাগত কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা এখানে ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে আসছে। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। হ্যাঁ, ধ্বংসের প্রলয়ের নেশায়, ধ্বংস করার নেশায় একবারে উন্মত্ত হয়ে আসছে। আর কিভাবে আসছে? আরো তারপরে আরো ছিল না? এই জায়গাটা কার মুখস্থ আছে? আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, তারপরে সিন্ধু পাড়ে সিংহধারে ধমক
সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই যে বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর আসছে, এটা যোগ করতেই পারো, নাহলে আগের অংশটা লিখলেও হবে। আগের অংশটা লিখলেই 1 নম্বরের জন্য যথেষ্ট। যদি 3 নম্বরের আসে তাহলে পরের অংশটা যোগ করবে। তাহলে অনাগত কিভাবে আসছে আরেকবার বলে দাও, আগের অংশটা থেকেই। অনাগত ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে আসছে। ধ্বংসের নেশায়, প্রলয়ের নেশায় উন্মত্ত হয়ে আসছে। চলতে চলতে শিউলি আছে না লেফট করে চলেই গেছে বাড়ি? ভালো ভালো, নাই 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 মানে নাই। তারপর স্নিগ্ধা, না স্নিগ্ধা না, অভিরূপ আছে? স্যার অভিরূপ মেসেজ করলাম, ওর কারেন্ট চলে গেছে তাই ওয়াইফাই কানেকশনটা চলে গেছে। নাই, অভিরূপ নাই। অভিষেক বলো। কই রে, অভিষেকও নাই। মিষ্টি? নাই, থাকবে না যদি ক্লাসে জয়েনই করে কেন। জয়দীপ বলো। তারপরে আছে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কি কি পারিশ্রমিক পেতেন? 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতাব্দীতে কি কি পেতেন? কি কি পেতেন? 7 টাকা পেতেন, আর কিছু কাপড় পেতেন, আর মিঠাই এবং মিষ্টি। 7 টাকা, কিছু কাপড় আর কিছু মিঠাই। 7 টাকা, তাই তো? 7 7 হ্যাঁ 7 টাকা। অষ্টাদশ, এটা কোথাকার লাইন? হারিয়ে যাওয়া কারি কলমের লাইন। ঠিক আছে। সৃজনী আমাকে বোধহয় ধরা হয়নি। হ্যাঁ আমি তো চিৎকার করে করে বলে গেলাম, জিজ্ঞেসও করলাম। মানে তখন আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। বলো, তুমি বলো অভিষেক, পরের প্রশ্ন পড়ো। এই আঘাতেরই নাকি পরিণতি তার মৃত্যু, কার কিভাবে? এই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কার কিভাবে মৃত্যু হয়েছিল? বলো, কার কিভাবে মৃত্যু হয়েছিল? অঙ্গাবতী, ডমরুধর ইত্যাদি স্বনামধন্য গ্রন্থের লেখক তথা সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অসাবধানতার বশে বুকে কলম বুকে মৃত্যু হয়েছিল। কি ডট পেন না নিবের কলম? নিবের কলম ছিল। ওটাই বলতে হবে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অসাবধানতাবশত নিবের কলম বুকে ফুটে গিয়ে তার মৃত্যু হয়েছিল। কোথাকার লাইন? হারিয়ে যাওয়া কালি কলম নামক, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে। সৃজনী আছো? স্নিগ্ধা নাই? হ্যাঁ স্যার আছি। বলো। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, তারও বলতে কার কথা বলা হয়েছে? তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, তার বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। ফাউন্টেন পেনের নেশা মানে কি ধরনের নেশা? ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। ফাউন্টেন পেন সংগ্রহের নেশা তারও ছিল, তার মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তাহলে আর একজন কার কথা বলা হয়েছে যার এই নেশা ছিল? শৈলজানন্দ মুখোপাধ্যায়ের, তাই তো? শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। শিউলি বাড়ি বলার সাথে সাথে লেফট, বলার সাথে সাথে লেফট। সোমদত্তা বলো পরের প্রশ্ন। সবানি সহ শীর্ষানি ঘনানি বিরলানি চ।
বাক্যটির বাংলা অর্থ লেখো। সমানি, সমশীর্ষানি, বিরলানি, ঘনানি। না, আমি উল্টোপাল্টা বললাম, আবার বলো একবার। সমানি, সমশীর্ষানি, ঘনানি, বিরলানি চ। সমানি, সমশীর্ষানি, তারপর ঘনানি, ঘনানি, বিরলানি চ। বিরলানি চ। হ্যাঁ বলো কি মানেটা? এর অর্থ হচ্ছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। সব অক্ষর সমান, প্রতিটি, আবার একবার বলো, সব অক্ষর সমান, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এটা কোন প্রসঙ্গে বলা হয়েছিল? যারা ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী তাদের গুণের সম্পর্কে, তাদের হাতের লেখা অসাধারণ সুন্দর, ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী, সেই প্রসঙ্গে বলা হয়েছে। সৌম্যজিৎ, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজ্য কর্তা কাকে বলে বলো? যে কর্তা অপরকে দিয়ে কাজটি সম্পাদন করে। সম্পাদন করে বলে, কাজটা সম্পন্ন করে, হ্যাঁ, তাকে প্রযোজ্য কর্তা বলে। তাহলে প্রযোজ্য কর্তা যে কর্তা অন্যকে দিয়ে কাজটা সম্পন্ন করে, যে কর্তা অন্যকে দিয়ে কাজটা সম্পন্ন করে, অন্যকে দিয়ে কাজটা করায়, প্রযোজ্য কর্তা। উদাহরণ বলো। কর্তা বলে, আরে উদাহরণ বলো। উদাহরণ, কাঠুরে কাঠ কাটে। কাঠুরে কাঠ কাটে, কোনটা? কাঠুরে, কাঠুরেটা। আরেকটা উদাহরণ বলো। পড়ুয়া পড়া পড়ে। হ্যাঁ, এই উদাহরণটাই লিখবে, পড়ুয়া পড়া পড়ে। উদাহরণটা কোথায় দাগ হবে? কোনটা? পড়ুয়া। পড়ুয়া। আচ্ছা, এগুলো তো সব সমধাতুজ কর্তার উদাহরণ দিচ্ছিস তুই। প্রযোজক কর্তা, একজন কাজ করবে আর একজন কাজটা করাবে, একটা প্রযোজ্য আর একটা প্রযোজক কর্তা। সেটার উদাহরণ তো আমি সারা জীবন মনে রাখতে বলেছিলাম, এমন একটা উদাহরণ বল, কোনটা? কে পারবে? মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশুকে চাঁদ দেখায়, কোনটা এখানে প্রযোজক কর্তা? মা। মাটা প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা কোনটা? শিশু। শিশু, যে কাজটা করাবে সেই হলো প্রযোজক কর্তা। মা যে কাজটা করছে, শিশু চাঁদ দেখার কাজ করছে, এটা প্রযোজ্য কর্তা। কে রে সৌমজিৎ? হ্যাঁ স্যার, মনে পড়ছে? হ্যাঁ স্যার। স্যার কি বলে, আমি অন্যদিকে চলে গেছিলাম। কোথায়? রাস্তায়? ইন্দ্রনীল, পরের প্রশ্ন। অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। অনুসর্গ আর বিভক্তির মধ্যে পার্থক্য লেখো। বলো, আগে হয়ে গেছে, বলো। বিভক্তি ক্রিয়ার পরে বসে শব্দকে পদে পরিণত করে। ক্রিয়ার পরে? ক্রিয়ার পরে কি কেন? পদের পরে, শব্দের পরে বসে। শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে। শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে বিভক্তি। আর অনুসর্গ? অনুসর্গ কোনো মানে জায়গাকে বোঝায়, যেমন গাছ থেকে আম পড়ে। কোনো জায়গাকে বোঝায়? অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করে, কারক সম্পর্ক নির্ণয় করে। এবারে বিভক্তি অর্থহীন, এটা বলতে পারো। অনুসর্গের নিজস্ব অর্থ আছে, এটাও বলতে পারো পার্থক্যে। রীতিশা? সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। সমধাতুজ কর্ম, কর্মের উদাহরণ দিতে বলেছে। হ্যাঁ বলো। খেলোয়াড় খেলা খেলে, এখানে খেলা হচ্ছে সমধাতুজ কর্ম। ভেরি গুড। খেলোয়াড় খেলা খেলে, কর্ম হচ্ছে খেলা। কি দিয়ে প্রশ্ন করলে কর্ম বেরোয়? কি খেলে? না খেলা। খেলাটাই কর্ম। আর যেহেতু ক্রিয়াপদটা খেল ধাতু থেকে তৈরি হয়েছে, একই ধাতু থেকে তৈরি হচ্ছে খেলোয়াড় এবং খেলা,
তাই খেলোয়াড় যদি হয় সমধাতুজ করতে হবে, আর খেলাটা হচ্ছে সমধাতুজ কর্ম। খেলাতে আন্ডারলাইন করতে হবে, ব্র্যাকেটে লিখতে হবে, আবার নিচে লিখতে হবে। ঠিক আছে দীপা, জোরে 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 জোরে। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয়। কারক নির্ণয় করতে হবে। নিম্নরেখ পদটি কোন পদ, নাম বলো। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, পত্রিকার নিচে দাগ। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, পত্রিকার নিচে দাগ। পত্রিকায় বলো কি কারকে কি বিভক্তি? অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। পত্রিকা যোগ অন্তস্থ, পত্রিকায় অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি, অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। ঠিক আছে অমিশা বলো পরের প্রশ্ন। এই বিভক্তি যোগে একটি কর্তৃকারকের উদাহরণ দাও। তে বিভক্তি আছে এমন একটা উদাহরণ কর্তৃকারকের। কর্তৃকারকের উদাহরণ যেখানে তে বিভক্তি আছে বলো। বলো কে পারবে? বলো। করাতে কাঠ ছেড়ে, এখানে করাতে কর্তৃকারক। হ্যাঁ করাতে কাঠ ছেড়ে, করাতে দ্বারা কাঠ চিরছে, তো কোটা তো করণ কারক। বলবো বলো। তার ভয় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে গরুতে তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘে গরুতে জল খাচ্ছে মানে বাঘও জল খাচ্ছে, গরুও জল খাচ্ছে, দুটোই কর্তা। বাঘে বাঘ যোগে এ বিভক্তি, এটা না। গরুতে গরু যোগতে তে বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, কোনটা কর্তা? বুলবুলিতে। বুলবুলিতে ধান খেয়ে গেছে, তা বুলবুলিতে খেয়ে গেছে মানে বুলবুলি খাওয়ার কাজ করছে, বুলবুলি কর্তা। বুলবুলি বাদ দিলে তে বিভক্তি থাকে। এই উদাহরণ দুটোই মনে রেখো। আমিশা হ্যাঁ স্যার বলো। বললে তুমি এখন? হ্যাঁ স্যার বলো। শ্রুতিতে বিভক্তি যোগে একটি কর্তৃকারকের উদাহরণ দাও, ওটাই তো। ও আচ্ছা শ্রুতি, পরের প্রশ্ন। নির্দেশক কাকে বলে, উদাহরণ দাও। নির্দেশক কাকে বলে, উদাহরণ দাও। বলো কাকে বলে। বাংলা ভাষার বচন কারক নির্ণয় করতে এবং কোনো পদের সংখ্যা পরিমাণাদি নির্দেশ করতে বা পদটি সম্পর্কে নিশ্চিত করে জানতে যেসব প্রত্যয় ব্যবহার করা হয় তাদের নির্দেশক বলে। যেমন ছেলেগুলো মাঠে খেলছে, এখানে গুলো নির্দেশক। গুলো নির্দেশক, ছেলেগুলো মাঠে খেলছে, গুলো নির্দেশক। তাহলে গুলো, গুলো, গুলি, টা, টি, খানা, খানি, এগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি বলতে পারো। তো যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ বা বর্ণগুচ্ছ কী করে না, কোনো ব্যক্তি বস্তুর সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, বচন নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। ঠিকই আছে, তোমার সংজ্ঞাটাকে আরেকটু সহজ করে নিও। সোহম বলো। নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। হ্যাঁ একটা বাদ গেছে। একটা বাদ গেছে। বাড়িতে বসে বসে কি হ্যাঁ অন্ধ হয়ে যাচ্ছিস, দেখতে পাস না? বল আগেরটা। কি দুর্বল রে, পড়। লেফট হয়ে গেছে। যেই পারছে না, যেই পড়ার নিজের বলার সময় এসছে, সেই টুক করে লেফট করে যাবে। এরকম ভাবে স্যার তো কিছু বুঝছে না। ছ্যাবলাগুলো। কোয়েল নাই। কে পারবে প্রশ্নটা, কে পারবে? কে বলবে বলছে ছেলেদের মধ্যে? দাদা ছেলেদের মধ্যে কে বলবে বলছে? অনিশ বল।
অলোপ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও, বলো। দুধে ভাতে, দুধে ও ভাতে। হ্যাঁ, দুধে ভাতে, দুধে ও ভাতে, দ্বন্দ্ব ও আছে, আর দুধে ভাতে, দুধে পূর্বপদের সঙ্গে এই বিভক্তি থেকে গেছে, অলোপ দ্বন্দ্ব। ঠিক আছে, গুড, ভেরি গুড। এই তো ত্রয়ী, পরের প্রশ্ন। নিম্নরেখ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, কোনটা? এখানে জলতরঙ্গের নিচে দাগ দেওয়া আছে। জলতরঙ্গ, বলো ব্যাস বাক্য কি হবে? জলের তরঙ্গ। জলের তরঙ্গ, জলের সময় তৎপুরুষ। আর অন্যভাবেও ব্যাস বাক্য হতে পারে, এর আগে আলোচনা হয়েছিল। কি হয়েছে বলো, কে পারবে? জলে সৃষ্ট তরঙ্গ। হ্যাঁ, জলে সৃষ্ট তরঙ্গ, জলে উত্থিত, জলে সৃষ্ট তরঙ্গ। কি সমাস? সৃষ্টটা লোপ পাচ্ছে, মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই সোম, লেফট করে গেলি কেন? সোহম, কে রে? লেফট করে গেলি কেন? আরে স্যার, কারেন্ট চলে গেছিল। পড়া যখন বলার সময় আসে তখন কারেন্ট চলে যায়। কখন কারেন্ট চলে গেছিল? কখন কারেন্ট চলে গেছিল? হ্যাঁ, আবার বেড়ে গেছে, আর কি মারে। ত্রয়ী, ও বললে তুমি না? জুনাইনা, ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কি? হ্যাঁ বলো, সমাসের প্রয়োজনীয়তা, কাজ বললেই হবে, বলো। পরস্পর অর্থ সম্বন্ধে যুক্ত দুই বা তার বেশি, স্যার বলছি না, পরস্পর অর্থ সম্বন্ধে যুক্ত দুই বা তার বেশি পদকে সংক্ষেপে সুন্দর করে সাজানোর উদ্দেশ্যে সমাস গঠন করা হয়। তার মানে সমাসের কাজ সংক্ষিপ্ত করা। সংক্ষিপ্ত যখনই হবে বিষয়টা সুন্দর হয়ে উঠবে, উৎকৃষ্ট হবে, সুন্দর হবে, সময় সাশ্রয় হবে। আর কে পারবে? আর কে পারবে? একটি বিস্তৃত বাক্যকে সংক্ষেপে লিখে তাকে শ্রুতি মধুর করে তোলার কাজ সমাস করে। হ্যাঁ, শ্রুতি মধুর করে তোলা, সংক্ষিপ্ত করা, উৎকৃষ্ট করা, সময় সাশ্রয় করা, সমাসের কাজগুলো দুটো কাজ লিখবে, তাহলেই হয়ে যাবে। কিরে সোম, আবার লেফট করলি কেন? হ্যালো স্যার। হ্যাঁ, লেফট করলি কেন? স্যার অভিষেক। দাঁড়া তুই। সোহম, স্যার। আবার লেফট করলি কেন? স্যার, নেট কানেকশন ভালো চলতেছে না স্যার। নেট কানেকশন ভালো চলছে না? না, তুই ভালো চলছিস না, তোর রিপেয়ার দরকার আছে। তুই একা ক্লাস করছিস না পাশে কেউ বসে রয়েছে বাড়ির? তাড়াতাড়ি উত্তর দে। তুই একা বসে আছিস না পাশে কেউ আছে? এই তো যন্ত্রণা। কে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সোহম, জুনাইনা বলো।
বললে না? স্যার বললাম যে একটা এটাও হতে পারে যে কি বাক্যকে অলংকারিত করার অর্থে। হ্যাঁ, অলঙ্কৃত করা, ওটাই উৎকৃষ্ট হবে। আয়ুষ, পরের প্রশ্ন। বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ। বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও, বলো। চক্ষু অপারেশন শিবির চক্ষু অপারেশনের উদ্দেশ্যে আয়োজিত। চক্ষু অপারেশন শিবির, চক্ষু অপারেশনের উদ্দেশ্যে আয়োজিত শিবির, ঠিক আছে। বাক্যাশ্রয়ী সমাসে সংজ্ঞা বা বৈশিষ্ট্য কি, কাকে বলে? যে সমাস সম্পূর্ণ একটি বাক্যের অর্থ প্রকাশ করে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। হ্যাঁ, সম্পূর্ণ একটি বাক্যের অর্থ প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে সম্পূর্ণভাবে। পরের প্রশ্ন, রাহুল। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস ও দ্বিগু সমাসের মধ্যে একটি পার্থক্য লিখুন। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক দ্বিগু সমাসের মধ্যে একটা পার্থক্য, বলো। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সংখ্যাবাচক পদটিকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু দ্বিগু সমাসে সংখ্যাবাচক পদটিকে গুরুত্ব দেওয়া হয়। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সংখ্যাবাচক পদটিকে বা সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয় না, বরং অন্য একটি পদের অর্থকে, তৃতীয় পদের অর্থকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বহুব্রীহি সমাসে সংখ্যাকে, সমষ্টিকে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, বলো উদাহরণ, বলো একটা বহুব্রীহি সমাসের আর সংখ্যাবাচক বহুব্রীহি আর ওদিকে দ্বিগু সমাসের উদাহরণ বলো। দ্বিগু সমাসের একটি উদাহরণ হলো এক কোটি, মানে এক কোটি বিনিময়কৃত। আর বহুব্রীহি সমাসের উদাহরণ হলো গৌরাঙ্গ, গৌরাঙ্গজার। এক কোটি, এক কোটির বিনিময়কৃত, বা চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। আর বহুব্রীহি সমাসের উদাহরণ কি বললে? সংখ্যাবাচক বহুব্রীহি তো সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কি বললে? সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে হলো দশানন, মানে দশ আনন যার। দশানন, দশ আনন যার, দশানন দশ। রাবণকে বোঝানো হয়েছে। রাবণকে বোঝানো হয়েছে, ঠিক আছে। রিতেশ, পরের প্রশ্ন। স্যার 3 নম্বর কোশ্চেন বলবো তো? হ্যাঁ, পরেরটা বলো। মিথ্যেবাদী কথাকার। 3 নম্বরের প্রশ্নের উত্তর। মিথ্যেবাদী কথাকার, কোথাকার লাইন? পথের দাবি। পথের দাবি কে কাকে বলেছে বলো তো? এখানে পুলিশ কর্মী জগদীশ বাবু থানায় যে সন্দেহভাজন ব্যক্তি গিরিশ মহাপাত্রকে বলেছে। মিথ্যেবাদী কথাকার জগদীশবাবু বলেছে, গিরিশ মহাপাত্রকে নিমাইবাবুর সামনেই বলেছিল মিথ্যেবাদী কথাকার। হ্যাঁ, প্রশ্ন বলো এবারে। প্রশ্ন, কে কাকে মিথ্যেবাদী বলেছেন? কে কাকে বলেছে হয়ে গেল। পরের প্রশ্ন, কেন বলেছিল? কেন বলেছিল? হ্যাঁ, কেন বলেছিল? গিরিশ মহাপাত্রের পকেট থেকে তল্লাশি করে গাঁজার কলকে পাওয়া গিয়েছিল এবং এই বিষয়ে নিমাইবাবু তাকে প্রশ্ন করে, সে বলেছিল সে গাঁজা খায় না, যদি তার কোনো ইয়ার বন্ধু তাকে তৈরি করে দিতে বলে সে তাদের তৈরি করে দেয়। আর রাস্তায় কুড়িয়ে পেয়েছে গাঁজার কলকেটা, পকেটে কুড়িয়ে রেখে দিয়েছে। সে নিজে গাঁজা খায় না, পথে কুড়িয়ে পেয়েছিল গাঁজার কলকে, যেটা পকেটে কুড়িয়ে রেখেছে যদি কারোর কাজে লাগে, আর যদি কোনো ইয়ার বন্ধুরা যদি গাঁজা সেজে দিতে বলে তখনই সে সেজে দেয়। এই কারণেই বলেছে মিথ্যেবাদী। কারণ জগদীশবাবুর মনে হয়েছিল এটা কখনো সত্যি কথা হতেই পারে না। অন্যের উপকারে গাঁজার কলকেটা কুড়িয়ে রাখা, ইয়ার বন্ধুদেরকে সাজিয়ে দেওয়া, অথচ নিজে খায় না, এটা একবারে মিথ্যে কথা। আর কোন প্রসঙ্গে বলেছিল, প্রসঙ্গটা তো আমাদের উৎসের সঙ্গে লিখতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে কোন প্রসঙ্গে বলা হয়েছে? কোন প্রসঙ্গে বলা হয়েছিল? গিরিশ মহাপাত্রের মিথ্যে কথা বলা। হ্যাঁ, গিরিশ মহাপাত্রের মিথ্যে কথা বলার প্রসঙ্গেই বলেছিল, ওটা লিখলে হবে। নিমাইবাবুর কাছে যখন মিথ্যে কথা বলছিল ওই প্রসঙ্গেই বলেছে। ঠিক আছে, শ্রীপর্ণা। হ্যাঁ স্যার, বলো পরের প্রশ্ন। এ বিষয়ে সন্দেহ ছিল, কার কোন বিষয়ে সন্দেহ ছিল? এ বিষয়ে সন্দেহ ছিল, কার কোন বিষয়ে সন্দেহ ছিল বলো। কোথাকার লাইন? স্যার আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প। জ্ঞানচক্ষু গল্পের লাইন বলো এবারে। কার কোন বিষয়ে সন্দেহ ছিল? তপনের এ বিষয়ে সন্দেহ ছিল। তপনের সন্দেহ ছিল এ বিষয়ে। হ্যাঁ, বলো কোন বিষয়ে? তপন মনে মনে ভাবতো যে যারা লেখক হয় তারা অনেক বড় মাপের মানুষ, তারা সাধারণ কোনো মানুষের মতো আচার ব্যবহার করে না।
কিন্তু যখন তার ছোট মাসির বিয়ে হয় এবং তখন জানতে পারে যে তার নতুন মিশো একজন লেখক, তখন সে দেখে যে তার লেখক মিশো নিছকই সাদাসিধে সাধারণ মানুষের মতো। সে জানতো না যে লেখকরা সাধারণ মানুষের মতন হয়, এই বিষয়ে তার সন্দেহ ছিল। তাহলে লেখকেরা যেন অন্য জগতের অন্য গ্রহের মানুষ, সাধারণের থেকে অনেক ঊর্ধ্বে, কিন্তু সাধারণের মতো লেখকেরা যে হয় সেটা তপনের আগে ধারণা ছিল না, এ বিষয়ে সন্দেহ ছিল। আর সেই সন্দেহটা কেটে গেল যখন লেখক মিশোকে কাছ থেকে দেখছে আর তার বাবা কাকা মামাদের মতো সাধারণ মানুষের মতো কথাবার্তা কাজকর্ম করতে দেখছে, তখনই কিন্তু সন্দেহটা কেটে যাচ্ছে। আচ্ছা, এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? প্রসঙ্গ লিখতে গেলে উৎসের সঙ্গে লিখতে হবে। কোন প্রসঙ্গে বলা হয়েছে বলো তো? মানে যখন সে মানে দেখেছিল যে তার লেখক মিশো একজন সত্যিকারের লেখক, যখন তাই তার মানে একজন লেখককে কাছ থেকে দেখার প্রসঙ্গেই, বিয়ে বাড়িতে এসে কাছ থেকে তো দেখেছিল, তাহলে একজন লেখককে কাছ থেকে দেখার প্রসঙ্গেই বলেছিল। তার ধারণাটা বদলে যাওয়ার প্রসঙ্গেও লিখতে পারো। শিউলি নাই। অভিষেক। হ্যাঁ স্যার বলছি। হা ধিক মোরে, কে কেন নিজেকে ধিক্কার দিয়েছে? হা ধিক মোরে, হা ধিক মোরে, কে কেন নিজেকে ধিক্কার দিয়েছে? কে ধিক্কার দিয়েছিল নিজেকে? স্যার বলছি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা। অভিষেক কাব্যাংশ লিখবে, কবিতা লিখবে না। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে বলো। কাব্যাংশের প্রধান নায়ক অভিষেক কাব্যাংশের প্রধান নায়ক ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন। নায়কটাকে লিখতে হবে না। ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন। লঙ্কাধিপতি রাবণ পুত্র ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছিলেন। বলো কেন ধিক্কার দিয়েছিলেন? ইন্দ্রজিৎ যখন জানতে পারেন যে প্রমোদ কাননে তার অবসররত অবস্থায় তার মাতৃভূমি লঙ্কার শত্রুর আঘাতে জড়িত এবং স্বয়ং সেখানে তার বৃদ্ধ পিতা রাজা রাবণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন মাতৃভূমির এই দুঃসময়ে নিজের প্রমোদ বিলাসে, কাদের মাঝে? প্রমোদ বিলাসে। প্রমোদ বিলাসে কাটানোর ঘটনাকে কাদের মাঝখানে? প্রমোদ বিহারে, প্রমোদ বিলাসে কাদের মাঝে? স্যার নারীদের মাঝে। হ্যাঁ, বামাদল বলবে, বামাদল, বামাদলের মাঝে, এটা বলতেই হবে। লঙ্কাপুরী যখন ঘোর সংকটে, তখন ইন্দ্রজিৎ বামাদলের মাঝে প্রমোদ বিহারে বিলাসে ব্যস্ত, যে কারণে নিজের ওপরে ধিক্কার দিয়েছে। কারণ এই অবস্থায় যেখানে তাকে প্রয়োজন ছিল তার স্বজাতি স্বভূমির পাশে, সে তখন দূরে প্রমোদ বিহারে প্রমোদ বিলাসিতায় ব্যস্ত ছিল। সেই কারণে নিজের কৃতকর্মের জন্য ধিক্কার জানিয়েছে, ধিক্কার দিয়েছে। একটু ছোটো করে লিখবে, বড় হয়ে যাচ্ছে তোমার বিষয়গুলো। 3 নম্বরেরগুলোর জন্য এত বড় করে বাড়িয়ে লেখার দরকারই নেই, একদম সহজ সরল ভাষায় লিখবে, একদম টু দি পয়েন্ট করে। মিষ্টি আছে? নাই। জয়দীপ বলো। আসছে নবীন, কবি কাদেরকে নবীন বলেছেন, তারা কিভাবে আসছে? আসছে নবীন, কবি কাদেরকে নবীন বলেছেন, তারা কিভাবে আসছে? কবি কাদেরকে নবীন বলেছেন? কবি বীর বিপ্লবী, তরুণ বিপ্লবী, যারা ঝাঁপিয়ে পড়েছে ইংরেজ শাসনাধীন ভারতবর্ষকে ইংরেজ শাসনের কবল থেকে মুক্ত করার জন্য। তো সেই তরুণ বীর বিপ্লবী যাদেরকে নবীন বলা হয়েছে, পরের প্রশ্নটা কি? তারা কিভাবে আসছে? কিভাবে আসছে? তারা ধ্বংস প্রলয় বয়ে নিয়ে আসছে, কিন্তু তারা মধুর হেসে আসছে। হ্যাঁ, ধ্বংসের বা প্রলয় বয়ে নিয়ে আসছে, ধ্বংসকে বয়ে নিয়ে আসছে, প্রলয়কে বয়ে নিয়ে আসছে, আর মধুর হেসে আসছে। মুখে হাসি, কিন্তু ধ্বংসের প্রতিমূর্তি হয়ে আসছে। ওই কাল ভয়ঙ্করের রূপে, রুদ্র রূপে দেবাদিদেবের সংহারক মূর্তি ধরে তারা আসছে। কেন আসছে ওটা লিখে দিলেও হয়ে যাবে। পুরাতনকে, জরাজীর্ণকে, অন্ধকারকে ঘোচানোর জন্য, পুরাতনকে নাশ করার জন্য, পাপীদেরকে বিনাশ করে পাপকে ঘুচিয়ে দেওয়ার জন্য।
আবার নতুন করে সমাজ প্রতিষ্ঠার জন্য নবীন আসছে। আচ্ছা, এটা কোন প্রসঙ্গে বলা হয়েছিল? কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় প্রসঙ্গটা লিখতে হবে। কোন প্রসঙ্গে বলেছিলেন কবি? ধ্বংস করা মানে ওদের শাসনের মানে দূর সরানোর জন্য যখন নবীন তরুণ দিক থেকে আসে। হ্যাঁ, নবীন আসছে কোন প্রসঙ্গে বলেছে তাহলে? না, ধ্বংস, পুরাতনকে ধ্বংস করে নতুনের প্রতিষ্ঠার প্রসঙ্গেই বলা হয়েছে। 3 নম্বরের প্রশ্ন আর আছে? এর পরের পৃষ্ঠা কত ছিল? 153 পৃষ্ঠার এবিডিএ টেস্ট পেপারে 153 পৃষ্ঠার প্রশ্নগুলো বের করো। 53 না? হ্যাঁ স্যার। 153 153 তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। সৃজনী বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাড়িতে তপনের নাম হয়ে গেছে। বাড়িতে তপনের নাম হয়ে গেছে। কি নাম হয়েছে? এখানে অপশনের মধ্যে কোনটা হবে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। কবি, সাহিত্যিক, কথাশিল্পী। ঠিক আছে। এগুলো কি খুব স্বাভাবিকভাবে বাড়ির লোকজন ডাকছিল তপনকে? এইসব সম্বোধনে ডাকছিল কি স্বাভাবিকভাবে প্রশংসা করার জন্য? হ্যাঁ স্যার। না না না, প্রশংসা করার জন্য মোটেও না। কোথাও না কোথাও একটু ব্যঙ্গের খোঁচা ছিল। কবি, ওই সাহিত্যিক, কথাশিল্পী, একটু ব্যঙ্গের খোঁচা। কারণ বড় মাপের কবি হয়ে উঠতে পারে, সাহিত্যিক হয়ে উঠতে পারে, ওর হাত আছে, চোখ আছে, মেশো বলেছিল না, ওটা নিয়েই ব্যঙ্গ বিদ্রুপের খোঁচা দিচ্ছে বাড়ির লোকজন। ও বাড়ির লোকজন অত সহজে সেই সময় তো মেনে নিত না সব্বার বাড়িতে। পরের প্রশ্ন, স্নিগ্ধা। কইলে বলে না কেন? নাই। সোমদত্তা, পরের প্রশ্ন। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি বলেন। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি কে বলো? নিমাই বাবু। নিমাই বাবু। আচ্ছা, বুড়ো মানুষটা কি কথা বলেছিল গিরিশ মহাপাত্রকে বলো। গিরিশ মহাপাত্রের স্বাস্থ্য দেখে নিমাইবাবু বলেছিলেন যে গিরিশ হয়তো বেশি দিন বাঁচবে না, তাই যাতে আর গাঁজা না খায়। তার স্বাস্থ্য তো খুব একটা ভালো ছিল না, তাই তার স্বাস্থ্যের দিকে ইঙ্গিত করে, তার ভগ্ন স্বাস্থ্যের দিকে ইঙ্গিত করে বলেছিল সে বেশি দিন আর খুব একটা বাঁচবে বলে মনে হয় না, তাই গাঁজা যেন আর না খায়। ঠিক আছে। সমজিৎ। হ্যাঁ স্যার। বলো। বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল। বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? 10 টাকা 8 আনা। 10 টাকা 8 আনা, তাই তো? হ্যাঁ স্যার। না স্যার, এটা তো 8 টাকা 10 আনা। হ্যাঁ স্যার, 10 টাকা 8 আনা ঘুরিয়ে দিয়েছে বেটা। সমজিৎ, কত টাকা? স্যার 8 টাকা 10 আনা। 8 টাকা 10 আনা, মনে থাকবে? হ্যাঁ স্যার। বাইজিৎ ছদ্মবেশে কেমন ভাবে রোজগার করছিলেন হরিদা? কে পারবে? সে বলবো? বলো। এক একটি দোকানের সামনে দাঁড়িয়ে ফুলের সাজে এগিয়ে দিচ্ছিলেন দোকানদারের দিকে, মুচকি হেসে চোখ টিপে দিচ্ছিলেন, আর দোকানদারও হেসে এক সিকি তুলে দিচ্ছিল। ঠিক। ওই যে সন্ধ্যের আলো সবেমাত্র শহরে জ্বলে উঠেছে, আর রূপসী বাইজিৎ ছদ্মবেশে হরিদা নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে দোকানে যাচ্ছে, আর চোখ টিপে ইশারা করছে দোকানদারকে, ফুলের সাজিয়ে এগিয়ে দিচ্ছে, আর দোকানদারও মুচকি এসে 4 আনা তুলে দিচ্ছে, সিকি পয়সা 4 আনা। এইভাবেই রোজগার হচ্ছে। সমজিৎ, কত টাকা কত আনা? স্যার 8 টাকা 10 আনা। মনে থাকবে তো? হ্যাঁ স্যার। ইন্দ্রনীল, লেফট হয়ে গেল মনে হলো। রীতিশা।
আয় আরো বেঁধে বেঁধে থাকি এই আহ্বান ধ্বনিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কথাটি কতবার ব্যবহৃত হয়েছে কবিতায়? কতবার? দুবার। দুবার না তিনবার? কে পারবে? দুবার। দুবারই তো? স্যার তিন। কবার কবার? স্যার দুবারই। দুবার স্যার, দুবার। দুবার শিওর? হ্যাঁ স্যার। কত পেজ? পেজ নাম্বার কত? স্যার 28, 29। 29। দেখি তো। আয় আরও বেঁধে বেঁধে থাকি একবার রয়েছে ওপরে, আয় আরও বেঁধে বেঁধে থাকি দুবার রয়েছে, আর কোথাও আছে? দেখি 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 দেখি, নাই নাই নাই, দুবারই আছে, মনে রাখবে। ঠিক আছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি কাদেরকে বেঁধে বেঁধে থাকতে বলেছিলেন রীতিশা? সাধারণ মানুষকে। অসহায়, সাধারণ, শোষিত, বঞ্চিত মানুষ। আচ্ছা, এই বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝানো হয়েছে? একজোট হয়ে থাকা। হ্যাঁ, একজোট হয়ে, সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে থাকা। ঠিক আছে দীপা, পরের প্রশ্ন। কার নামে মন্দিরে সকাল সন্ধ্যায় পূজার ঘন্টা বাজছিল? পাড়ায় পাড়ায় মন্দিরে সকাল সন্ধ্যায় পূজার ঘন্টা বাজছিল। হ্যাঁ, প্রশ্ন কি? কার নামে মন্দিরে সকাল সন্ধ্যায় পূজার ঘন্টা বাজছিল? প্রশ্ন কি? স্যার কার নামে বাজছিল ঘন্টা? ও আচ্ছা, কার নামে বাজছিল? কার নামে বাজছিল? দয়াময় দেবতার নামে। দয়াময় দেবতার নামে পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘন্টা বাজছিল সকাল সন্ধ্যায়। কাদের পাড়ায়? কাদের পাড়ায়? কে পারবে? কাদের পাড়ায়? তাহলে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের পাড়ায়। তার মানে ইউরোপের পাড়ায় পাড়ায়, ইউরোপের দেশগুলোর পাড়ায় পাড়ায়, ইউরোপের দেশগুলোতে যারা অত্যাচার করছে আফ্রিকার বুকে, তাদের পাড়ায় পাড়ায় সত্য সুন্দরের বাণী প্রচারিত হচ্ছে, অথচ তারাই অত্যাচার করছে নির্মমভাবে আফ্রিকার বুকে। বোঝা অবস্থা। দীপা বললে? আমিষা বলো। হায় বিধি বা মম প্রতি, বক্তা হলেন? হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে? কোথাকার লাইন এটা? অভিষেক। অভিষেক কাব্যাংশের। হ্যাঁ, বক্তাকে কে বলেছিল এই কথাটি? রুমিলা। হ্যাঁ, কি বলে? কি বলে রে? দেখেই না রে, দেখেনি, দেখেনি, কিচ্ছু দেখেনি, শুধু বসে গেছে, একটা মোবাইল চালিয়ে বসে পড়েছে। টেস্ট পেপারগুলো দেখেইনি, টেস্ট পেপারের প্রশ্নের উত্তর দেখেইনি, ভাবারই চেষ্টা করেনি, খোঁজেইনি। হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে? আমিষা, বক্তাকে? রাবণ। রাবণ। রাবণের প্রতি বিধি বাম। বাম মানে কি? বাম মানে কি? আরে বাম মানে কি বল? হ্যাঁ, সদয় নয়, বিরূপ। বিধি যে বাম, বিধি যে বিরূপ, যেটা রাবণ কিভাবে টের পেল, বুঝতে পারছে? আমিষা কিভাবে বুঝতে পারছে? দুটো 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 ভাবে। কিভাবে? অনিশ আছিস? হ্যাঁ স্যার। বলো, কিভাবে বুঝতে পারছে রাবণ যে বিধি তার প্রতি বিরূপ, সদয় নয়? স্যার রাম হ্যাঁ, মরে আবার বেঁচে, রামচন্দ্র মারা গিয়েও আবার বেঁচে উঠেছে। আর শিলা জলে ভাসে। শিলা জলে ভাসছে, যেটা কখনো হওয়ার নয়। এই দুটো কারণেই রাবণের আশঙ্কা তৈরি হয়েছিল যে বিধি তার প্রতি বিরূপ।
আমিষা বোঝা গেল? হ্যাঁ স্যার। মনে থাকবে? হ্যাঁ স্যার। ভুলে যাবে না তো? না স্যার। শ্রুতি, পরের প্রশ্ন। সত্যজিৎ রায়ের অনেক সুন্দর নেশার মধ্যে একটি ছিল। সত্যজিৎ রায়ের অনেক সুন্দর নেশার মধ্যে একটি ছিল। কি ছিল? লিপি শিল্প। লিপি শিল্প। খুব সুন্দর ছিল হস্তাক্ষর। এত যত্ন করে ধরে ধরে লিপি, দক্ষতার সাথে লিপি ফুটে উঠেছে। সত্যজিৎ রায়ের কথা কোন প্রসঙ্গে এসেছিল হারিয়ে যাওয়া কালি কলমে? সত্যজিৎ রায় একমাত্র নিবের কলমের মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। নিবের কলমের মর্যাদা বাঁচিয়ে রেখেছিল, তার মানে নিবের কলমের যে হারিয়ে যাওয়ার প্রসঙ্গে, সেই প্রসঙ্গেই তো সত্যজিৎ রায়ের কথা এসছে, তাই না? কার কাছে হারিয়ে যাচ্ছিল নিবের কলম? কার সঙ্গে প্রতিযোগিতায়? ফাউন্টেন পেন কিংবা বল পেনের সঙ্গে প্রতিযোগিতায়। ফাউন্টেন পেন, পরবর্তীতে বল পেনের সঙ্গে প্রতিযোগিতায়। হ্যাঁ, নিবের কলম ফাউন্টেন পেনের কাছেই হেরে যাচ্ছে, তারপরে বল পেনের কাছে হেরে যাচ্ছে। ঠিকই, ওই হেরে যাওয়ার প্রসঙ্গেই, হারিয়ে যাওয়ার প্রসঙ্গেই বলা হয়েছে হারিয়ে যাওয়া কালি কলম। সোহম তো বিদায় নিয়েছে। কোয়েল, স্যার আছি তো। কে আছে? স্যার অন্য অ্যাকাউন্টে ঢুকলাম। অন্য অ্যাকাউন্টে আসলাম স্যার, মার অ্যাকাউন্টে আসলাম। আচ্ছা, পরের প্রশ্ন। ঝর্ণা কলম নামটি যার দেওয়া। ঝর্ণা কলম কার নাম দেওয়া? নামটা কে দিয়েছেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। লুইস অ্যাডসন ওয়াটারম্যান নাম দিয়েছে ঝর্ণা কলম। লুইস অ্যাডসন ওয়াটারম্যান বাঙালি? নামটা যদি বাংলা হয় তাহলে বাংলা নামটা কি বিদেশি কেউ দেবে? কিরে সোম, কে দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কলমের নাম ঝর্ণা কলম দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কলমের নামটাকে ঝর্ণা কলম নামটা রেখেছে? হ্যাঁ, আরে ঝর্ণা কলমটা কোন কলমের নামকে দিয়েছে? ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন। সোম তো পড়েই না, আর কি বলবো। ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছিলেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোম, শোনা গেল? হ্যাঁ স্যার। বলতো নামটা ঝর্ণা কলম কেন দেওয়া হয়েছে? কি মনে হয়? কমন সেন্স। স্যার আর ওখানে কি ঝর্ণার মধ্যে একবারে কালি বিকৃত? হ্যাঁ, এটা অনর্গল কন্টিনিউ একটা ফ্লো, একটানা, কোনো ইন্টারাপ্ট, কোনো বাধা না ঘটিয়ে। আগেকার দিনের কলমগুলো কি করতো? কালিতে চুবিয়ে লিখছে, কালিতে চুবিয়ে লিখতে হচ্ছে, কালিতে চুবিয়ে লিখতে হচ্ছে, একটু লিখতে না লিখতেই কালি আবার শুকিয়ে যাচ্ছে, আবার কালিতে চুবোতে হচ্ছে, তারপরে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। আর এই যে ফাউন্টেন পেন, ফাউন্টেন মানে ঝর্ণা, ঝর্ণা কলম একবারে ঝর্ণার মতো অনর্গল কালি বিস্তৃত হচ্ছে, কালি অনর্গল লেখাতে বাধা সৃষ্টি করছে না, ঝর্ণার মতো পড়ে যাচ্ছে, জলের মতো পড়ে যাচ্ছে কালি। কোয়েল, পরের প্রশ্ন। নাই মনে হয়, বললো না? অনিশ, হ্যাঁ স্যার বলো। চীনারা অবশ্যই চিরকালই লিখে আসছে। কিসে? চীনারা চিরকাল লিখে আসছে কিসে? তুলিতে। তুলিতে লিখে আসছে। কোথাকার লাইন? স্যার হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম, ঠিক আছে। ত্রয়ী, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যে কর্তাটি হলো? রাজায় রাজায় যুদ্ধ হয়। কর্তা কোন কর্তা? ব্যতিহার কর্তা। রাজায় রাজা একটু আগেই হলো, ব্যতিহার কর্তা কাকে বলে সেগুলো আলোচনা হয়ে গেছে। জুনাই না, পরের প্রশ্ন। তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তপন, পদটি যে পদ। তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, কোথায় দাগ দেওয়া আছে? নিম্নরেখ পদ। তপন। তপন
এটা প্রশ্ন কি পদ, তাই তো? নিম্নরেখা পদটি কি পদ? কি পদ বলো? সম্বোধন পদ। সম্বোধন পদ। উচ্চারণে একটু পরিষ্কার করবে। সম্বোধন বানান কি বলো তো? দন্ত স ময় বয় ওকার। হ্যাঁ, অ আর ন। দন্ত স ময় বয় ওকার ধ দন্তে ন। সম্বোধন পদ। সম্বোধন পদে কি বিভক্তি আছে এখানে? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। সম্বোধন পদ কাকে বলে বলো? স্যার বলো। যখন কোনো পদের দ্বারা কাউকে সম্বোধন করে কিছু বলা হয়। যখন কোনো পদের দ্বারা, মানে যে পদের দ্বারা কাউকে সম্বোধন করা হয়, কাউকে ডাকা হয় যে পদ দিয়ে, যার সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে সরাসরি অন্যয় বা সম্পর্ক থাকে না, সেটাই সম্বোধন পদ। সম্বোধন পদে বেশিরভাগ ক্ষেত্রে শূন্য বিভক্তি হয়। স্যার বললাম যে সম্বোধন পদের ক্ষেত্রে তো সবসময় শূন্য বিভক্তি হয় না। 99% শূন্য বিভক্তি। আয়ুষ, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, বিভক্তি শব্দের অর্থ ড্যাশ। বিভক্তি শব্দের অর্থ কি বলো? বিভাজন। বিভাজন। বিশেষভাবে ভক্তি, বিভাজন, ভাগ করা, বিভাজন। ঠিক আছে, পরের প্রশ্ন রাহুল। পিতলের হাড়ি বাক্যটিতে যে সম্বন্ধ প্রকাশিত হয়েছে। হ্যাঁ, বুঝতে পারলাম না, কি তড়িঘড়ি করে বলিস, আবার বল। পিতলের হাড়ি। পিতলের হাড়ি, হ্যাঁ, এবারে কোশ্চেন। বাক্যটিতে যে সম্বন্ধ প্রকাশিত হয়েছে। কোন সম্বন্ধ প্রকাশিত হয়েছে? পিতলের হাড়ি। পিতল বলো। উপাদান সম্বন্ধ। হ্যাঁ, পিতলের হাঁড়ি, হাঁড়িটা যে উপাদান দিয়ে তৈরি সেটা হলো পিতল, তাই পিতলের, তাই উপাদান সম্বন্ধ। ঠিক আছে, বলো রিতেশ। হ্যাঁ স্যার, বলো। পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে। একটু আগে হয়ে গেল, পূর্বপদ আর পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে বলো? কর্মধারয়। কোন কর্মধারয় সমাসে? ভাগ বলো তো। রূপক কর্মধারয়। ঠিক আছে, শ্রীবর্ণা। নাই। শিউলি নাই। অভিষেক নাই। হ্যাঁ আছে, বলো অভিষেক। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার বলছি, ব্রীহি কথার অর্থ হলো ধান। ব্রীহি কথার অর্থ কি? বহুব্রীহি, ধান। ব্রীহি মানে ধান। আর বহুব্রীহি কথার অর্থ কি? বহু ধান আছে যার। বহু ধান আছে যার, সম্পন্ন ব্যক্তি। মিষ্টি নাই। জয়দীপ বলো। হ্যাঁ স্যার, তারপর আছে হচ্ছে গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা নিচে দাগ দেওয়া নিচে নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ। সমাস। সূর্যহারা বলো। কি সমাস? তৎপুরুষ সমাস। এবার তুমি বলো তো, সূর্যহারা ব্যাস বাক্য কি হবে? সূর্যকে হারা। সূর্যকে হারা না, সূর্যকে হারিয়েছে যে, সেই সূর্যহারা অরণ্য বলছে তো, সূর্যকে হারিয়েছে যে, এটা যদি হয়, আচ্ছা সূর্যকে হারা, এটা অড লাগছে, যদিও হয় কি সমাস হবে? সূর্যকে হারা কে আছে? কর্মতৎপুরুষ সমাস। কিন্তু এটা বলো, সূর্যকে হারিয়েছে যে বা সূর্যকে হারিয়েছে যা, কি সমাস হবে তাহলে? আরে উপপদ তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। বহুব্রীহি কি করে হলো? ইন্দ্রকে জয় করেছেন যিনি, ইন্দ্রজিৎ, একটা মনে রাখতে বলেছিলাম। সূর্যকে হারিয়েছে যে বা যা, উপপদ তৎপুরুষ সমাস। সৃজনী। নাই। সোমদত্তা বলো। সমস্ত পদের অপর নাম হলো। সমস্ত পদের অপর নাম কি? সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ঠিক আছে, সৌম্যজিৎ, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, তপনের মেষ লেখা গল্পগুলি কোন পত্রিকায় ছাপা হয়? আবার পড়ো। তপনের মেষর লেখা। লেখা তো লেখাতে মাথা পাঠিয়ে দেবো। লেখা বল। লেখা গল্পগুলি কোন পত্রিকায় ছাপা? কোন পত্রিকায় ছাপা হয়েছিল? সন্ধ্যাতারা। সন্ধ্যাতারা পত্রিকা। ইন্দ্রনীল।
ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। প্রশ্ন, বক্তা কোন বিষয়টি সুন্দর সুন্দর বঞ্চনা বলেছেন? কোন বিষয়টিকে সুন্দর সুন্দর বঞ্চনা বলেছিল? কোনটা? বহুরূপী গল্পের বলো। বিরাগী ছদ্মবেশধারী হরিদা ধন জন যৌবন ইত্যাদিকে সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা বলেছেন। ধন জন যৌবন এগুলো হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। ভেরি গুড। রীতিশা, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ে? হ্যাঁ, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? জ্ঞানচক্ষু গল্পের লাইন বলো। তপনের গল্প লেখার কথাটা। তপনের গল্প লেখার কথাটা ছড়িয়ে পড়ে। তপনের গল্প লেখার কথাটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, কাদের মাঝখানে ছড়িয়ে পড়েছিল? তপনের বাড়ির সবার মাঝখানে। তপনের বাড়ি না মামার বাড়ি? মামার বাড়ি। কি ঠিক আছে না বাকিরা? ঠিক আছে তো? মামার বাড়ি তো? ও, এটা তো একটু আগেই হয়ে গেল। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। ওই তপনের গল্পের কারেকশনের কথাটা, কারেকশনের কথাটা কোথায় ছড়িয়ে পড়েছিল? তার মানে তপনের বাড়িতে ছড়িয়ে পড়েছিল সবার মাঝখানে। তপনের লেখক মেশোর দ্বারা কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে, একটু আগেই হয়ে গেল। দীপা বলো। নাই। ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? বক্তা কে? এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? হ্যাঁ, বক্তা কে? বক্তা হলেন অনাদি। বক্তা অনাদি। তাহলে হরিদার মুখের ভাষা এসব হতে পারে না। হরিদা কি বলছিল যেগুলো হরিদার হতে পারে না বলা হয়েছে? বিরাগী সন্ন্যাসী কি বলছিল? পরম সুখ বলতে পরম সুখ কাকে বলে জানেন? মানে পরম সুখ সম্পর্কে ব্যাখ্যা করছিল। পরম সুখ, তাই তো? একজন বিরাগী সন্ন্যাসীর মতো, সত্যিকারের বিরাগী সন্ন্যাসীর মতো জ্ঞানী ব্যক্তির মতো পরম সুখ সম্পর্কে যে ব্যাখ্যা করছে, সে কখনো হরিদা হতেই পারে না। কারণ হরিদার মুখের ভাষা এগুলো হতে পারে না। হরিদা এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। অনাদি বলেছিল। ঠিক আছে, ভেরি গুড। আমিষা, এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটির কথা বলা হয়েছে? তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তু? পথের দাবি। কিছু অংশ। হ্যাঁ, কোন বস্তু? হ্যাঁ, কোন বস্তু? স্যার, রুমালের কিছু অংশ। বাট রুমালের অংশ? গাজার কলকে। গাজার কলকে, গাজার কলকে। এ বস্তুটি পকেটে কেন? ও তো বলেছে খায় না, তো বস্তুটি পকেটে রেখেছে কেন? খায় না যখন পকেটে রেখেছে। আমিষা কি উত্তর দিয়েছিল গিরিশ মহাপাত্র? খায় না তো পকেটে রেখেছে কেন গাঁজার কলকেটা? কি উত্তর দিয়েছিল? সে বলেছিলেন সে গাঁজা খায় না। হ্যাঁ, খায় না তো পকেটে রেখেছে কেন? আরে খায় না তো পকেটে রেখেছে কেন? কে পারবে? হ্যাঁ, যদি অন্য কারোর কাজে লাগে, অন্য কারোর কাজে লাগে। ইস, শ্রুতি, পরের প্রশ্ন। অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল? অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল? খুন হয়েছিল। কারা খুন হয়েছিল? অসুখী একজন কবিতায় শিশুরা এবং বাড়ির অন্যান্য মানুষেরা খুন হয়েছিল। শিশুরা এবং বাড়ির অন্যান্যরা। তবে কোনো কোনো বইতেই বাড়িরা বলতে বাড়ি ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে। বুঝতে পারছো? শিশুরা যদি খুন হয়, বাড়ির অন্যান্যরা যে বেঁচে থাকবে তার কোনো মানে নেই। শিশুরাও বাড়ির অন্যান্যরাও, শিশুরাও বাড়ির অন্যান্যরাও। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি, ভিটে মাটি হারা হয়েছে অনেকে। ঠিক আছে, কিসের কারণে, কিসের কবলে পড়ে ধ্বংস হয়েছে, মারা গেছে? যুদ্ধের বিভৎসতায়। সমতল ভূমিতে যখন যুদ্ধ আছড়ে পড়েছিল, যুদ্ধের আগুনে সব শেষ হয়ে গেছিল। সোহম, হ্যাঁ স্যার, বলো পরের প্রশ্ন। তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, তোরা সব জয়ধ্বনি কর প্রলয়োল্লাস কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে কথাটা? 16 বার। ঠিক আছে,
19 বার 19 বার ব্যবহার করা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর 19 বার। সোহম শুনেছ? হ্যাঁ স্যার 19 বার। হার্ড ডিস্কে পাঠিয়ে দাও, ভুলে যেও না। 19 বার। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদেরকে আহ্বান জানিয়েছেন জয়ধ্বনি করার জন্য? কাদেরকে বলেছেন জয়ধ্বনি করতে? কারা জয়ধ্বনি করবে? কাদের বলো সোহম, কারা জয়ধ্বনি করবে আর কাদের জয়ধ্বনি করবে? কে পারবে? স্যার বলবো? বলো। স্যার এখানে পরাধীন ভারতবর্ষে অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত ভারতবাসীকে পরাধীন ভারতবর্ষের অত্যাচারিত নিপীড়িত শোষিত পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি দিতে বলেছেন। তারা কাদের জয়ধ্বনি দেবেন বলো এবার? সব তরুণ বিপ্লবীদের দেবে যারা দেশের স্বাধীনতার জন্য আত্মসমর্পণে কাল ভয়ঙ্করের রূপে তরুণ বীর বিপ্লবীদের জয়ধ্বনি দিতে বলা হয়েছে, যারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিলেন। কোয়েল আছে? নাই। অনিশ, পরের প্রশ্ন। কনক আসন ত্যাগী বীরেন্দ্র কিশোরী কে? কনক আসন ত্যাগী বীরেন্দ্র কিশোরী। কনক আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী নেমে এলো। কে? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ। কনক আসন মানে কি? সোনার আসন। সোনার আসন ত্যাগ করে নেমে এলো। কার কাছে নেমে এলো? কার সামনে? তার পিতার কাছে। মার খাবি রে। কার কাছে নেমে এসেছিল? কে পারবে? দেবী লক্ষ্মী। হ্যাঁ, প্রভাসার বেশধারী দেবী লক্ষ্মীর কাছে এসে নত শিরে তার শ্রীচরণে প্রণাম জানিয়ে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিলেন ইন্দ্রজিৎ? তার কাছে আগমনের কারণ, উপস্থিতির কারণ জানতে চেয়েছিল। ত্রয়ী, পরের প্রশ্ন বলো। পরের প্রশ্ন বলবো? হায় ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? হায় ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? কোন কবিতার লাইন? আফ্রিকা। বলো এবারে উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় আদিম ঘন অরণ্য। আবার বলো, আবার বলো, আবার বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় আদিম ঘন অরণ্যে ঢাকা আফ্রিকায় সূর্যরশ্মি ঢুকতে না পারায় তাকে ছায়াবৃতা বলা হয়েছে। নিরক্ষী অঞ্চলে আফ্রিকার ঘন অরণ্যের মধ্যে দিনের বেলাতেও সূর্যরশ্মি সেই অর্থে প্রবেশ করতে পারে না, তাই অন্ধকারাচ্ছন্ন, অস্পষ্টতা বিরাজমান, সেই কারণে ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকাকে। ঠিকই আছে। জুনাইনা, পরের প্রশ্ন। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, কেতন শব্দের অর্থ কি? ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, কেতন শব্দের অর্থ কি? কি স্যার? কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা। কেতন শব্দের অর্থ পতাকা। কালবৈশাখী ঝড়ের মধ্যে কিসের পতাকা উঠছে? নূতনের পতাকা উঠছে, নতুন সৃষ্টির পতাকা উড়ছে, যেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কিন্তু কালবৈশাখীর ঝড় অর্থাৎ প্রলয় ধ্বংস হওয়ার পরে, ঘটার পরে কিন্তু সেই নতুনের পতাকা পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আয়ুষ, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, বাংলা একটা কথা চালু ছিল, কথাটি কি? বাংলা একটা কথা চালু ছিল, কথাটি কি বলো? স্যার কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কোথাকার লাইন? যেটা হারিয়ে যাওয়া কালি কলম। শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের। রাহুল, পরের প্রশ্ন। প্রাচীনেরা বলতেন, বলো প্রাচীনেরা কি বলতেন? প্রাচীনেরা কি বলতেন? শিমুল খেলা শাকযুদ্ধে করিমেলা লোহপাত্রে লোহায় ঘষি ছিটের পত্র না ছড়ে মশি।
প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। গদ্যরূপটা বলো, কি বলতেন? ছাগলের দুধকে তিল ত্রিফলা শিমুলের ছালকে নিয়ে লোহপাত্রে লোহায় ঘষলে যে কালি উৎপন্ন হয় সেই কালিটি এতটা উন্নত মানের হয় যে সেটিকে পত্রে লিখলে পত্র ছিঁড়ে গেল সেই কালিটি। ঠিক। ছাগলের দুধের সঙ্গে একটা লোহার পাত্রে তিল ত্রিফলা শিমুল ছালা মিশিয়ে ভালো করে ঘষে যে কালি তৈরি হয় সেটা এতটাই উন্নত মানের যা দিয়ে লিখলে পাতা ছিঁড়ে যাবে তাও কালি উঠবে না। ঠিক। রিতেশ, পরের প্রশ্ন। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? কি ছিল? রিজার্ভার পেন। রিজার্ভার পেন। হারিয়ে যাওয়া কালি কলমের লাইন একটু আগে হয়ে গেল। শ্রীপর্ণা, পরের প্রশ্ন। নাই। শিউলি নাই। অভিষেক নাই। হ্যাঁ অভিষেক আছে, বলো অভিষেক। বলছি এক সময় কি লেখা সুপর্ণ হতো, এক সময় বিপাকের লেখা হারিয়ে যাওয়া কালি কলম নাম বর্ণনানুসারে এক সময় বালি দিয়ে লেখা শুকানো হতো। এক সময় লেখা শুকানো হতো কি দিয়ে? বালি দিয়ে। হ্যাঁ, আর এখন কি দিয়ে শুকানো হয়? এখন কারণ এখন লেখা শুকানোর কোনো ব্যাপার নেই। না না, এখন মানে পরবর্তীতে কি দিয়ে শুকানো হতো? ব্লটিং পেপার। ব্লটিং পেপার দিয়ে, আগে বালি দিয়ে। জয়দীপ, জয়দেব নাই। সৃজনী, সমদত্তা বলো। শূন্য বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি কাকে বলে? এর আগের দিনও তুমি বলেছিলে, বলো। যে বিভক্তি নিজে উৎস থেকে শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে তাকে শূন্য বিভক্তি বলে। যে বিভক্তি নিজে উৎস থেকে অন্যকে পদে পরিণত করতে সাহায্য করে তাকে শূন্য বিভক্তি বলে। উদাহরণ বলো। ছেলেগুলো ফুটবল খেলছে, এখানে ফুটবলটি হলো কর্মকারকই শূন্য বিভক্তি। ছেলেগুলো ফুটবল খেলছে, ছেলেগুলো শূন্য বিভক্তি ছেলেগুলোতে আছে। হ্যাঁ, ফুটবলেও আছে শূন্য বিভক্তি। ঠিক আছে। সৌম্যজিৎ। হ্যাঁ স্যার, বিভক্তি প্রধান কারক কোনটি? বিভক্তি প্রধান কারক কোনটি? এর আগে হয়েছিল, বলো। কে পারবে? বলো। অনেকগুলো আছে। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক। কর্তৃকারক হবে, কর্মকারক হবে, অধিকরণ কারক হবে, তাই তো? এগুলো হচ্ছে বিভক্তি প্রধান কারক। তাহলে অনুসর্গ প্রধান কারক কোনগুলো? করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক হচ্ছে অনুসর্গ প্রধান। ঠিক আছে। ইন্দ্রনীল আছে? হ্যাঁ স্যার। বলো। নিত্য সমাসের একটি উদাহরণ দাও। হ্যাঁ, নিত্য সমাসের একটি উদাহরণ দাও। নিত্য সমাস বলো। কাঁচা কলা, এটার ব্যাসবাক্য কাঁচা কলা হবে, কারণ এটা ভাঙা যায় না। কাঁচা কলা, কাঁচা কলা। দেশান্তর হলে ব্যাসবাক্য কি? অন্য দেশ। অন্য দেশ। দ্বীপান্তর? হ্যাঁ স্যার, তেপান্তর না, দ্বীপান্তর। অন্য দ্বীপ। অন্য দ্বীপ। তাহলে নিত্য সমাসের বৈশিষ্ট্য দুটো। কি কি বৈশিষ্ট্য থাকে নিত্য সমাসে? নিত্য সমাসের ক্ষেত্রে এর কোনো ব্যাসবাক্য হয় না। হ্যাঁ, এর কোনো ব্যাসবাক্য হয় না। একই অর্থপূর্ণ আরেকটি অন্য পদের সাহায্য নিয়ে অনেক সময় ব্যাসবাক্য গঠন করা হয়। ঠিক আছে। রীতিশা। অনুক্ত কর্তা কাকে বলে? অনুক্ত কর্তা কাকে বলে? হ্যাঁ, কাকে বলে? কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা। কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। কর্মবাচ্য দেখবে কর্তাকে যখন দ্বারা যোগে পরিবর্তন করা হয় তখন সেই বাক্যে কর্তাটা হয়ে যায় কর্মবাচ্যের কর্তা। যেমন রাম ভাত খায়, এটাকে কর্মবাচ্য করলে কি হবে? রামের দ্বারা ভাত খাওয়া। রামের দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে এই যে রামের দ্বারা ভাত খাওয়া হয়, রামের, এটা হয়ে গেল কর্মবাচ্যের কর্তা, মানে অনুক্ত কর্তা। ঠিক আছে। দীপা। নাই। আমিষা? নাই। শ্রুতি বলো।
নিম্নরেখা শব্দটির কারক বিভক্তি নির্ণয়। নিম্নরেখা শব্দের কারক বিভক্তি কোন শব্দে দাগ দেওয়া আছে? বাক্য পড়ে বলো। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, স্বপ্নতে দাগ দেওয়া আছে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, স্বপ্ন। হ্যাঁ বলো, কি কারকে কি বিভক্তি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক? তারা কি দেখতে পারলো না, কি না উত্তর স্বপ্ন, কর্মকারকের শূন্য বিভক্তি। ঠিক আছে, সোহম আছো? নাই। কোয়েল নাই। অনিশ বলো। ইন্দ্রজিৎ শব্দটি ব্যাসবাক্য গঠন করো। ইন্দ্রজিৎ ব্যাসবাক্য বলো। বলো। ইন্দ্রকে জয় করেছেন যিনি। হ্যাঁ, ইন্দ্রকে জয় করেছেন যিনি বা জয় করেছে যে। হ্যাঁ, কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। ব্যাসবাক্যের শেষে যে বা যিনি থাকলে তার আগে ক্রিয়া থাকলে উপপদ তৎপুরুষ হয়। কৃদন্ত পদের পূর্বের যে পদ আছে সেটা হচ্ছে উপপদ, উপপদ থাকলে উপপদ তৎপুরুষ সমাস। ত্রয়ী বলো। নাই। জুনাইনা। শুনতে পাইনি, আরেকবার বলো তো। পূর্বপদ ও পরপদের সমান অর্থ প্রাধান্য পায়। পূর্বপদ ও পরপদের সমান অর্থ প্রাধান্য পায় কোন সমাসের? কোন সমাসের? দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসের উভয় পদ, পূর্বপদ পরপদ দুটো পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়। আর কোন সমাসের তৃতীয় পদের বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়? বহুব্রীহি সমাসের। কোন সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়? কোন সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়? কে পারবে? কর্মধারয় আর তৎপুরুষ। কোন সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? দ্বিগু আর অব্যয়ভাব। দ্বিগু আর অব্যয়ভাব। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বারবার মনে রাখবে। দুটো সমাস দ্বিগু আর অব্যয়ভাবের পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, দুটো সমাস কর্মধারয় তৎপুরুষের পরপদ প্রাধান্য পাচ্ছে, একটা সমাস দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রাধান্য পাচ্ছে, আরেকটা সমাস তার অন্য পদ মানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে বহুব্রীহি সমাসের। তো আজকের আমাদের এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? সবাইকে টাটা, বাই বাই।